আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাল মামুন। আজকে তোমাদের সামনে জুওলজির ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় নম্বর লেকচার নিয়ে আসলাম। ন্যাফ্রন। আমরা এখানে ন্যাফ্রনের গঠনটা খুব সুন্দর করে পড়ব। দেখো, আমরা কয়েকটা জিনিস আগে জেনে নিব। সেটা হলো, আমরা সবাই জানি ন্যাফ্রনের গাঠনিক ও কার্যকারী একক হলো কিডনির, অর্থাৎ বৃক্ষের কার্যকারী একক হলো নেফ্রন। শোনো, এটা ভ্রূণের কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। তোমরা সবাই জানো যে ভ্রূণের তিনটা আবরণ থাকে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম আর একটা হলো অ্যান্ড্রোডার্ম। এবং মানুষের প্রতিটা বৃক্ষে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এটা একটু মাথায় রাখবা। দেখো, প্রতিটি নেফ্রনের দৈর্ঘ্য হলো 3 থেকে 5 সেন্টিমিটার। কোনো বইতে, যেমন মাজেদা ম্যাডামের বইতে দেওয়া আছে 3 সেন্টিমিটার। শোনো, তুমি যদি এই 10 লক্ষ নেফ্রনকে 3 সেন্টিমিটার পরপর তুমি যদি সাজাও, তাহলে এটার সম্মিলিতভাবে এটার দৈর্ঘ্য দাঁড়াবে 36 কিলোমিটার। এটা একটু মনে রাখিও। এগুলো একটু এক্সট্রা কথাবার্তা আমাদের। এখন দেখো, নেফ্রনের গঠন। নেফ্রনের গঠন শিখতে হলে তোমাকে নেফ্রনের যে চিত্র, এই চিত্র খুব ভালোভাবে শিখতে হবে। যেমন দেখো, নেফ্রনের যে চিত্র, এই চিত্র আঁকার জন্য এই যে দেখো, প্রথমে একটা আমি শেপ নিয়ে নিয়েছি, তোমরা এভাবে নিয়ে নিতে পারো। এইবার দেখো, এই যে দেখো, এটা পেয়ালা আকৃতির একটা অংশ। এরপরে তুমি জানো যে এখান থেকে ছোট আর একটা নালী থাকে। এই নালীটার একটা নাম আছে, আমরা জানি যে এটার নাম হলো হেনলির লুপ। তারপরে এখান থেকে আর একটা পেঁচানো নালিকা আছে, এইটার নাম হলো দূরবর্তী পেঁচানো নালিকা। এবং এই যে দেখো, এখান থেকে আর একটা অংশ দিয়েছি, এই নালিকাটার নাম হলো সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকার কাজ হলো সংগ্রহ করা। আমি ক্রমান্বয়ে তোমাদের বর্ণনা করব, তোমরা আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করো। এরপরে দেখো, এই জায়গা থেকে এই যে দেখো, এখানে এই যে অংশ, এই যে দেখো, এখান থেকে একটা ধমনী এই ভিতরের অংশে প্রবেশ করছে। এবং প্রবেশ করার পরে এই ভিতরের অংশে প্রায় 40 থেকে 50টি ক্ষুদ্র ক্ষুদ্র নালিকার সৃষ্টি হয়েছে। আর এটাকে বলা হয় কৌশিক জালিকা। দেখো, এটা একটা নেফ্রন। খুব ভালো করে খেয়াল করবা প্রত্যেকটা জিনিস। দেখো, একটা নেফ্রনকে বিজ্ঞানী বোম্যান্স 2টি অঞ্চলে ভাগ করছে। নেফ্রনকে কয়টা অঞ্চলে ভাগ করছে? 2টি অঞ্চলে ভাগ করছে। দেখো, প্রথম যে অঞ্চল, এই যে দেখো, দেখো বিজ্ঞানী বোম্যান্স, বিজ্ঞানী বোম্যান্স, দেখো বিজ্ঞানী বোম্যান, বিজ্ঞানী বোম্যান 1882 সালে এই নেফ্রনটাকে 2টি অঞ্চলে ভাগ করছে। প্রথমে এই যে অংশ, এটার নাম হলো রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল। এই রেনাল কর্পাসলের পেয়ালা আকৃতির যে অংশটুকু তুমি দেখতে পারছো, এই অংশটুকুর নাম হলো, এই অংশটুকুর নাম হলো বোম্যান্স ক্যাপসুল। ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল। শোনো, তাহলে রেনাল কর্পাসলের 2টা পার্ট, একটা হলো বোম্যান্স ক্যাপসুল। এই বোম্যান্স ক্যাপসুলে খেয়াল করো, এই যে বোম্যান্স ক্যাপসুল যেটা, এই বোম্যান্স ক্যাপসুলের 2টা স্তর আমরা দেখতে পাই। কয়টা স্তর? 2টা স্তর দেখতে পাই।
খেয়াল করবা খুব ভালো করে। তাহলে একটা বাহিরের স্তর, এই বাহিরের স্তরটার নাম হলো প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর। এই প্যারাইটাল স্তর যে কোষ দ্বারা গঠিত একটু মনে রাখতে হবে, সেটা হলো আইস আকার এপিথেলিয়াল কোষ, আইস আকার এপিথেলিয়াল কোষ। এবং দেখো এই যে ভিতরের যে অংশ, এটাকে বলা হয় ভিসেরাল স্তর। আর এই ভিসেরাল স্তর যে কোষ দ্বারা গঠিত, এটার নাম হলো পডোসাইট কোষ। দেখো দুই স্তরের মাঝে এই যে ফাঁকা যে জায়গাটা, এই দুই স্তরের মাঝে যে ফাঁকা জায়গা, এটার নাম হলো ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলার স্পেস, ক্যাপসুলার স্পেস। শোনো, এই যে বোমান্স ক্যাপসুল, এর যে পুরুত্বটা, এর পুরুত্বটা তোমাদের একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য, 0.2 মিলিমিটার। এবং দেখো এই যে অংশ যেটা পেয়ালা আকৃতির মতো দেখতে, এটার নামই হলো বোমান্স ক্যাপসুল। কিন্তু এর উপরের যে অংশ খেয়াল করবা, এর উপরের যে অংশ, এই উপরের অংশে এটাকে বলা হয় গ্লোমেরুলাস। এই অংশের নাম কি? গ্লোমেরুলাস। দেখো এই যে গ্লোমেরুলাস যে অংশ, খেয়াল করবা একটা নালী ভিতরের দিকে প্রবেশ করছে। এই যে নালীটা ভিতরের দিকে প্রবেশ করছে, এটার নাম হলো অ্যাফারেন্ট ধমনিকা। আর মেডিকেলের ভাষায় এটা বলা হয় আর্টারিওল। এই অ্যাফারেন্ট ধমনিকা পরবর্তীতে এই অংশে প্রবেশ করার পরে 50 থেকে 60টি কৈশিক জালিকা সৃষ্টি করে। তাহলে ভিতরে কতটি? 50 থেকে 60টি সৃষ্টি হয় হলো কৈশিক জালিকা। জালিকা, এই যে কৌশিক জালিকা 50 থেকে 60টি যেটা গঠিত হলো অ্যাফারেন্ট ধমনিকা পরবর্তীতে বিভক্ত হয়ে, এই অংশটাকেই বলা হয় গ্লোমেরুলাস। তাহলে তোমাদের যদি এমসিকিউ আসে, গ্লোমেরুলাস কতটি কৌশিক জালিকা নিয়ে গঠিত? 50 থেকে 60টি। এবং তুমি দেখো অ্যাফারেন্ট ধমনিকার যে ব্যাস, এই ব্যাসটা দেখো, এই যে নালীটা যেটা বের হয়েছে সম্মিলিতভাবে পুনরায় আবার, এটার নাম হলো ইফারেন্ট ধমনিকা। ইফারেন্ট ধমনিকা, ইফারেন্ট ধমনিকা। তাহলে দেখো অ্যাফারেন্ট ধমনিকার ব্যাস বেশি আর ইফারেন্ট ধমনিকার ব্যাস কেমন? কম। এটা একটু মাথায় রাখবা। দেখো আমি আর একবার বলি। তাহলে ন্যাফ্রন, বিজ্ঞানী বোম্যান 1882 সালে ন্যাফ্রনকে দুইটি অংশে ভাগ করছে। একটা হলো রেনাল কর্পাসাল। রেনাল কর্পাসালে কয়টা অংশ? দুইটা। এক নম্বরে হলো বোমান্স ক্যাপসুল, যেটা কতটুকু পুরু হয়ে থাকে? 0.2 মিলিমিটার। এবং এর বাহিরের স্তরের নাম হলো প্যারাইটাল স্তর, ভিতরেরটা হলো ভিসারের স্তর। প্যারাইটাল স্তর গঠিত হয় প্যারাইটাল নামক কোষ দ্বারা, আর ভিসেরাল স্তর গঠিত হয় হলো পডোসাইট নামক কোষ দ্বারা। দুই স্তরের মাঝে ফাঁকা জায়গাটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। এবং এই পেয়ালাকৃতির উপরে অংশে যে ধমনীটা প্রবেশ করলো, এটার নাম হলো অ্যাফারেন্ট ধমনিকা, যেটা পরবর্তীতে 50 থেকে 60টি কৌশিক জালিকায় বিভক্ত হয়ে যে অংশ গঠিত হয়েছে তার নাম হলো গ্লোমেরুলাস। মনে রাখবা, রক্তের যে ফিল্ট্রেশন হয় সেটা মূলত গ্লোমেরুলাসে হয়। এবং দেখো ইফারেন্ট যে ধমনিকা সেটা হলো বের হয়ে গেল, কিন্তু অ্যাফারেন্ট ধমনিকার ব্যাসের চেয়ে ইফারেন্ট ধমনিকার ব্যাস কেমন? কম। এটা একটু মাথায় রাখবা। দেখো এরপরে আসো পরের যে অংশ, তাহলে এইটা ছিল রেনাল কর্পাসাল। পরবর্তী অংশ, এই অংশটার নাম হলো
নিকটবর্তী নিকটবর্তী পেঁচানো নালিকা পেঁচানো নালিকা পেঁচানো নালিকা। আর এইটা পরবর্তী এটার অংশের নাম কি? হেনলির লুপ হেনলির লুপ। আর এটা হলো দূরবর্তী পেঁচানো নালিকা পেঁচানো নালিকা দূরবর্তী পেঁচানো নালিকা। এবং খেয়াল করবা হেনলির লুপ যেটা নিচেই নামলো এটাকে বলা হয় অবরোহণ বাহু। এটাকে কি বলা হয়? অবরোহণ বাহু। আর যেটা উপরের দিকে উঠলো এটার নাম হলো আরোহণ বাহু। আর এই যে দূরবর্তী পেঁচানো নালিকা যার সাথে সংযুক্ত হলো এইটার নাম হলো সংগ্রাহী নালিকা সংগ্রাহী নালিকা সংগ্রাহী নালিকা। খুব ভালো করে মাথায় রাখবা যে দেখো এই যে এইটা তুমি জানো অ্যাফারেন্ট আর্টারিয়ল বা অ্যাফারেন্ট ধমনিকা। আর এটা কি? ইফারেন্ট আর্টারিয়ল। অর্থাৎ ওইটা হলো ইফারেন্ট ধমনিকা। খুব ভালো করে মাথায় রাখবা এই ইফারেন্ট আর অ্যাফারেন্ট এই ধমনিকার ব্যাসের কথা বারবার করে বলেছি। অ্যাফারেন্ট ধমনিকার ব্যাসটা কেমন? বেশি। প্রতি মিনিটে 1200 ঘন সেন্টিমিটার রক্ত এই অ্যাফারেন্ট ধমনিকা দিয়ে গ্লোমেরুলাসে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? গ্লোমেরুলাসে গ্লোমেরুলাসে প্রবেশ করে। কিন্তু তোমরা দেখতেই পারছো ইফারেন্ট ধমনিকার ব্যাস ছোট হয়। এখানে এই গ্লোমেরুলাসে সব সময়ের জন্য রক্তের চাপ বেশি থাকে তাহলে এখান থেকে 2 মার্কের একটা কোশ্চেন আসে, গ্লোমেরুলাসে সব সময়ের জন্য উচ্চ রক্তচাপ বজায় থাকে কেন? এর পিছনে কারণ হলো অ্যাফারেন্ট ধমনিকার যে পরিমাণ ব্যাস আছে ইফারেন্ট ধমনিকার ব্যাস কেমন? কম। যার কারণে যে পরিমাণ রক্ত প্রবেশ করে সেই পরিমাণ রক্ত বের হয়ে যেতে পারে না। এই জন্য গ্লোমেরুলাসে সবসময়ের জন্য উচ্চ রক্তচাপ বজায় থাকে। এবং এই চাপের ফলে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার 125 ঘন সেন্টিমিটার ফিল্ট্রেশন হয়। অর্থাৎ এই ফিল্ট্রেশনটাকে বলা হয় প্রাথমিক মূত্র। খেয়াল করবা এই যে 125 ঘন সেন্টিমিটারের যে প্রাথমিক মূত্র উৎপন্ন হলো এখান থেকে পুনরায় 124 ঘন সেন্টিমিটার মূত্রের মধ্যে যেমন পানি বেশি থাকে, গ্লুকোজ থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অন্যান্য উপাদান থাকে। অর্থাৎ প্রাথমিক মূত্রের মধ্যে পানি, গ্লুকোজ এবং অন্যান্য উপাদান থাকে যেটা আমাদের দেহের জন্য উপকারী। এগুলো পুনরায় আবার এই নিকটবর্তী পেঁচানো নালিকার মাধ্যমে, হেনলি লুপের মাধ্যমে, দূরবর্তী পেঁচানো নালিকার মাধ্যমে পুনরায় আবার রক্তে ফেরত যায়। কেমন করে রক্তে ফেরত যায় আমি তোমাদের একটু বলি। এই যে নিকটবর্তী যে পেঁচানো নালিকা, এই যে দূরবর্তী যে পেঁচানো নালিকা, হেনলি লুপ, এর চতুর্পাশে থাকে রক্তনালী, যেটাকে আমরা বলে থাকি কৌশিক জালিকা। কি বলে থাকি? কৌশিক জালিকা। এখান থেকে যে এই প্রাথমিক মূত্র থেকে যেগুলো আমাদের উপকারী এই উপাদানগুলো এই নালীর মাধ্যমে পুনরায় আবার কোথায় ফেরত যায়? রক্তনালীতে ফেরত যায়। রক্তনালীতে ফেরত যায়। আর কতটুকু ফেরত যায় আমি বলেছি? 125 ঘন সেন্টিমিটার থেকে 124 ঘন সেন্টিমিটার পুনরায় আবার রক্তে ফেরত যায়। শুধুমাত্র প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার, অর্থাৎ প্রতি মিনিটে শুধুমাত্র 1 ঘন সেন্টিমিটার মূত্র উৎপন্ন হয়। তাহলে এইবার দেখো, এরপরে দেখো
তাহলে ক্রমান্বয়ে 1 ঘন সেন্টিমিটার মূত্র যাই হলো সংগ্রাহী নালিকাতে। কোথায় যাই? সংগ্রাহী নালিকাতে। শোনো, একটা সংগ্রাহী নালিকাতে অনেকগুলো নেফ্রন যুক্ত থাকতে পারে। যেমন তুমি দেখো, আমি এই পাশে ফাঁকা রেখেছি, তার মানে কি এখানে একটা নেফ্রন যুক্ত হয়েছে, এখানে একটা নেফ্রন যুক্ত হয়েছে, এখানে একটা যুক্ত হয়েছে, এখানে একটা যুক্ত হয়েছে। দেখো, এই যে সংগ্রাহী নালিকার যে উন্মুক্ত পথ, এই যে উন্মুক্ত যে পথ, এই উন্মুক্ত পথটা মিলিত হয় হলো কিডনির পেলভিসের সাথে। পেলভিস কোন জায়গায় মিলিত হয়? পেলভিসের সাথে। এই যে সংগ্রাহীক নালিকার যে উন্মুক্ত প্রান্ত যেটি পেলভিসের সাথে যুক্ত হয়, এটি আবিষ্কার করেছিল বিজ্ঞানী বেলেনি। এই জন্য এটাকে বলা হয় ডাক্ট অফ বেলেনি, ডাক্ট অফ বেলেনি। এবং এই ডাক্ট অফ বেলেনি হয়েই মূত্রগুলো পেলভিসে যায়, পেলভিস থেকে ইউরেটার মাধ্যমে মূত্রথলিতে চলে যায়। এটাই হলো একটা নেফ্রনের গঠন। আমি দেখো আর একবার বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। নেফ্রনের গঠনের ক্ষেত্রে আমি প্রথমে যে কথাটা বলেছি, বিজ্ঞানী বোমান 1882 সালে নেফ্রনকে দুইটি ভাগে ভাগ করে। একটা হলো রেনাল কর্পাসল আর একটা হলো রেনাল টিউবিলস। রেনাল কর্পাসলের দুইটা পার্ট, একটা হলো বোমান্স ক্যাপসুল আর একটা হলো গ্লোমেরুলাস। বোমান্স ক্যাপসুলের দুইটা স্তর, একটা প্যারাইটাল স্তর যেটা আইসাকার অ্যাপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত, আর ভিতরের স্তর হলো ভিসারাল স্তর যেটা পোডোসাইট কোষ দ্বারা গঠিত। এবং দুই স্তরের মাঝে পেয়ে ফাঁকা জায়গা, এটার নাম হলো ক্যাপসুলার স্পেস। এবং এটার পুরুত্ব কতটুকু? 0.2 মিলিমিটার। এবং উপরের অংশ গ্লোমেরুলাস, কিন্তু যে ধমনীটা এই গ্লোমেরুলাসে প্রবেশ করতেছে তার নাম হলো অ্যাফারেন্ট ধমনিকা, যেটা বের হচ্ছে সেটা হলো ইফারেন্ট ধমনিকা। অ্যাফারেন্ট ধমনিকা বিভক্ত হয়ে পুনরায় 50 থেকে 60টি রক্তনালী অর্থাৎ কৌশিক জালিকা সৃষ্টি করে, যেটার নামই মূলত গ্লোমেরুলাস। আর ইফারেন্ট ধমনিকার ব্যাসের কথাটা মাথায় রাখতে হবে। অ্যাফারেন্ট ধমনিকার চেয়ে ইফারেন্ট ধমনিকার ব্যাস কেমন? কম। আর এই যে দেখো, রেনাল কর্পাসলের পরের অংশ নিকটবর্তী প্যাশনালিকা হেনলির লুপ, দূরবর্তী প্যাশনালিকা সংগ্রাহী নালিকা। তাহলে আমি বলেছি যে এই অ্যাফারেন্ট ধমনিকা দিয়ে প্রতি মিনিটে কতটুকু রক্ত প্রবেশ করে? 1200 ঘন সেন্টিমিটার। এরপরে গ্লোমেরুলাসে যে সেটা ফিল্ট্রেশন হয় এবং প্রাথমিক মূত্র যেটা উৎপন্ন হয় সেটা কি? 125 ঘন সেন্টিমিটার। এটিকে প্রাথমিক মূত্র বলা হচ্ছে কারণ হলো এর মধ্যে সবগুলো মূত্রের উপাদান নাই। যেমন নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ থাকে না, এর মধ্যে থাকে পানি, গ্লুকোজ এবং খনিজ পদার্থ, যেগুলো আমাদের দেহের জন্য উপকারী। এই উপকারী উপাদানগুলো অর্থাৎ 125 ঘন সেন্টিমিটার থেকে পুনরায় 124 ঘন সেন্টিমিটার মূত্রের উপাদানের মধ্যে থেকে পানি, খনিজ লবণ এবং গ্লুকোজ পুনরায় আবার রক্তে ফেরত যায় এবং শুধুমাত্র প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র উৎপন্ন হয় এবং সেটা সংগ্রাহী নালিকাতে চলে যায়। আর সংগ্রাহী নালিকা পেলভিসের সাথে যুক্ত থাকে এবং সংগ্রাহী নালিকার যে অংশটা পেলভিসের সাথে যুক্ত থাকে এটাকে বলা হয় ডাক্ট অফ বেলিনি। আর এটাই ছিল নেফ্রনের গঠন। এবং দেখো, নেফ্রনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে সুপারফিশিয়াল নেফ্রন, আর একটা হলো জাক্সটা মেডুলারি নেফ্রন। সেটা হলো সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। এটার পার্সেন্টেজ কত? 85%। এটা কত পার্সেন্ট? 15%। শোনো, আমরা জানি যে অন্তর্গঠনের ক্ষেত্রে দেখেছিলাম যে কিডনির 3টা অঞ্চল, একটা হলো কর্টেক্স মেডুলা আর একটা হলো পেলভিস। নেফ্রনের অধিকাংশ নেফ্রনগুলো কর্টেক্সের বহির্ভাগে অবস্থান করে। কোথায় অবস্থান করে? আর এইটার পার্সেন্টেজ কত? 85। এবং এদের হেনলির লুপ যেটা সেটা খাটো হয় আর স্বাভাবিক পরিস্থিতিতে এরা মূত্র উৎপাদন করে থাকে। আর জাক্সটা মেডুলারি নেফ্রন কর্টেক্সের মেডুলার অংশে এরা অবস্থান করে। এদের হেনলির লুপ অনেকটা লম্বা হয়। জরুরি অবস্থায় এরা মূত্র ত্যাগ করে, যেমন মানুষ ভয় পেলে এই সময় এরা মূত্র ত্যাগ করে, অর্থাৎ সে সময় হঠাৎ করে মানুষের ইউরিনেশন হয়ে যায়। আর এটা কিসের কারণে হয়? এটা হলো জরুরি অবস্থার কারণে হয়। আর এটা কোন নেফ্রন দ্বারা হয়? জাক্সটা মেডুলারি নেফ্রন দ্বারা হয়। তাহলে এখান থেকে একটু মনে রাখবা নেফ্রনের প্রকারভেদ। এবং তোমরা জানো যে নেফ্রনের যে কাজ আছে, যেমন 1 নম্বর কাজ যে এটা কি করে? পরিশ্রুতকরণ, অর্থাৎ
অতি সূক্ষ্ম শাকন আলট্রা ফিল্ট্রেশন করে। কিন্তু তোমাদের যেটা মনে রাখতে হবে, রক্তের সমগ্র অংশই ফিল্ট্রেশন করতে পারে, কিন্তু এই রক্তের মধ্যে যে প্রোটিন থাকে, আর তোমরা জানো যে রক্তের মধ্যে প্রোটিন থাকে হলো 4টি: অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রথমবিন আর কি ফাইব্রিনোজেন। তাহলে রক্তের মধ্যে থাকা রক্তকণিকাগুলো এবং প্রোটিনগুলোকে তারা ফিল্ট্রেশন করতে পারে না। এবার পুনঃশোষণ, ওই যে রক্ত প্রাথমিকভাবে যে মূত্র উৎপন্ন হয়, সেই মূত্রের মধ্যে গ্লুকোজ থাকে, পানি থাকে, এগুলো পুনরায় আবার রক্তে চলে যায়, আর এটাকে বলা হয় পুনঃশোষণ। নতুন পদার্থ সৃষ্টি, এখানে তোমাকে মনে রাখতেই হবে 1 নম্বরে কি, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড আর অজৈব ফসফেট, এই উপাদানগুলো নেফ্রনে উৎপন্ন হয়। এছাড়া নেফ্রন কিছু ক্ষরণও করে। তোমাদের মনে রাখতে হবে ক্রিয়েটিনিন, এটা মনে রাখতেই হবে, এটা কি মনে রাখতে হবে, ক্রিয়েটিনিন। এছাড়া আর একটা কাজ করে থাকে নেফ্রন, সেটা হলো আমাদের দেহের পিএইচের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। আর এটাই হলো নেফ্রনের গঠন, প্রকারভেদ ও কাজ। তোমরা এ পর্যন্ত সুন্দর করে পড়ে নে। ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।